সরকারি দপ্তরে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ, চুয়াডাঙ্গায় বেশিরভাগ মিল বন্ধ, বেকার কয়েকশো শ্রমিক। ঈদের আগেই খুলবে ঝাউইল ফ্লাইওভার, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুর্ভোগ কমার প্রত্যাশা। অবরুদ্ধ গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম ইসরায়েলের হামলায় নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে। সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। সরকারি খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে চাল বিক্রি করতে অনিয়মের অভিযোগ, চুয়াডাঙ্গার হাস্কিং মিল মালিকদের। চাল বেচতে না পারা সহ নানা সমস্যায় বন্ধ হয়ে গেছে ৬০ মিল, বেকার হয়ে পড়েছে কয়েকশো শ্রমিক। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়া রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তালাবদ্ধ মিল ঘর, অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। তারা জানান, জেলায় ২ শতাধিক হাস্কিং মিল থাকলেও সরকারের সাথে চুক্তিবদ্ধ মালিকের সংখ্যা মাত্র ৮১। এর মধ্যে গুটি কয়েক মিল মালিক সরকারি গোডাউনে চাল সরবরাহের সুযোগ পান। এতে অনেক মিল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। মানে দিন সিরিয়াল যাচ্ছে, ওদের লস হচ্ছে, এই কারণে তারা কেউ ধান মান দিচ্ছে না। এই কারণে আমরাও ক্ষতিগ্রস্ত হতে পড়ে গেছি, আবার শ্রমিক নিয়ে বেহাল অবস্থা পড়ে গেছি। মানে আমাদের সংঘ চালাতে খুব কষ্ট হচ্ছে। সমিতির কিস্তি দিলে যাই, একটা মেয়ে সকল বিয়ে মেয়ে দিচ্ছি, অসুখ বেলা হাসছে, ডাক্তার দেখাচ্ছি, সেটা আর দিতে পারছি না। হাস্কিং মিল মালিকরা বলছেন, নানা অজুহাতে তাদের থেকে চাল কিনতে চান না খাদ্য কর্মকর্তারা। অসাধু অটো রাইস মিলের মালিকরা যোগ সাজসে চাল বিক্রি করে থাকে। ক্রমাগত লোকসানের কারণে অনেকে গুটিয়ে নিচ্ছেন ব্যবসা। একদম সবই বন্ধ, প্রস্তুত কারণে আপনার ২-৪টে চাতাল হয়তো চলে যাবে। অ্যালটমেন্ট আমরা পাই না, চাল সম্পূর্ণ দেওয়ার যা দেয় সম্পূর্ণ অটোমেটিক দেয়, আমাদের কোনো চাল দেয় না। আমাদের লাইসেন্স সব বাতিল দিয়ে দিচ্ছে। ফুডের অফিসার তারাই তো বাতিল দিয়ে দিচ্ছে আমাদের, তা বলবো কার কাছে গিয়া। জেলা খাদ্য কর্মকর্তা জানান, বঞ্চিত মিল মালিকদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত মিলার চাল দিতে পারি না, এই ধরনের কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে তাহলে এইকে খতিয়ে দেখব এবং যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেব। জেলায় চলতি অর্থ বছরে মিলারদের কাছ থেকে বুড়ো চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল ৯,৪৫০ মেট্রিক টন, সেখানে ক্রয় হয়েছে ৮,৫২৫ মেট্রিক টন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ যেন চিরচেনা। তবে এবার দৃশ্যপট পাল্টাতে পারে বলে আভাস মিলছে, কারণ ঈদের আগেই খুলে দেওয়া হবে ঝাউইল ফ্লাইওভার। এছাড়া যমুনা সেতুর পশ্চিম পারে ২০ কিলোমিটার মহাসড়কে কাজের অগ্রগতিও ৮০%। এ সড়ক চালু হলে দুর্ভোগ কমবে উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১১,৮৮১ কোটি টাকায় সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক ২ প্রকল্পের আওতায় দেশি বিদেশি ৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান এলেঙ্গা হাটিকুমরুল রংপুর ১৯০ কিলোমিটার ৪ লেন মহাসড়ক নির্মাণ করছে। এর মধ্যে ৭৯৩ কোটি টাকায় ২০১৯ সালের এপ্রিল থেকে ৬ নম্বর প্যাকেজে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত ১৯.৮ কিলোমিটার রাস্তা ২০২২ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। নানা কারণে তৃতীয় দফা মেয়াদ বাড়িয়ে চলতি বছরের জুনে কাজ শেষ করতে জোরে সোরে চলছে কর্মযজ্ঞ। ঈদযাত্রায় উত্তর পশ্চিমাঞ্চলের ২২ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এ মহাসড়কে ভোগান্তি এড়াতে ঝাউইল ফ্লাইওভার খুলে দেওয়ার প্রক্রিয়া সহ অন্যান্য কাজ দ্রুত এগিয়ে চলছে। আসন্ন ঈদে কোনো রকম জ্যাম সৃষ্টির সম্ভাবনা নাই, ফলে ঘরমুখো মানুষ অত্যন্ত আনন্দেই এই অংশ দিয়ে ঘরে ফিরে যেতে পারবে। সংযুক্ত ৪ লেন মহাসড়ক সহ দুই পাশের পার্শ্ব রাস্তার কাজও প্রায় শেষ পর্যায়ে। তাই অন্যান্য বারের তুলনায় এবারের ঈদ যাত্রা হবে অনেকটা স্বস্তির। আগে খুবই খারাপ লাগতো আমাদের, কারণ যাবে এই রংপুর, ঠাকুরগাঁ, দিনাজপুর, যাবে রাজশাহী, যাবে কুড়িগ্রাম, বুরগামারি, তারা যাইতে পারে নাই। মানুষের সহজ উপায় হয়ে গেছে, এখানে ৪০-৪৫ মিনিট বা ১ ঘন্টায় চলে যাওয়া যায়। এর আগে তো অনেক কষ্ট ছিল, এখন আল্লাহর রহমতে অত কষ্ট না হওয়ারই কথা। রাস্তা অনেক বড় হয়ে গেছে।
যদি হাইওয়ে রোড যদি এই যে ছোট ইজি বাইক, অটো, ভ্যান, সিএনজি এগুলো অবৈধ পার্কিং এগুলো যদি বন্ধ না হয় তাহলে যানজটের আশঙ্কা করা যায়। রাস্তায় এপার ওপার হওয়ার জন্য একটু জাম আছে, রাস্তাটা বর্তমানে দেখি 4 লেন হওয়ার পরে কোনো রাস্তার জাম নাম নেই। এদিকে ঈদের সময় মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপদ রাখতে পুলিশ এখন থেকেই প্রস্তুতি নিয়েছে। তবে নিরাপত্তা এবং এই নির্বিঘ্ন যাতায়াত করার জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং আমরা এক্ষেত্রে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। সব কাজ শেষ করে ঈদ যাত্রায় যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর দেয়া ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে সেনা সদর। এ তথ্য জানিয়ে নেত্র নিউজের প্রতিবেদন বলা হয়, হাসনাতের এমন বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক পন্থের সম্ভার। এদিকে হাসনাতের পোস্ট নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে খানিকটা দ্বিমত পোষণ করেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম। আর উদ্ভূত পরিস্থিতিতে দলের নেতাদের ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রিপোর্ট করছেন দীপু শিকদার। বৃহস্পতিবার দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দেয়া ফেসবুক পোস্টে তোলপাড় নেট দুনিয়া। সেখানে হাসনাত উল্লেখ করেন 11 মার্চ দুপুর 2:30 নাগাদ ক্যান্টনমেন্ট থেকে প্রস্তাব দেওয়া হয় আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয় নিয়ে। সেখানে তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়টি স্পষ্ট করেন। এ নিয়ে 22 মার্চ সুইডেন ভিত্তিক নেত্র নিউজের প্রতিবেদনে জানানো হয়, সেনা সদর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে সেনাপ্রধানের সঙ্গে হাসনাতদের বৈঠক হয়েছিল, তবে সেখানে তাকে ডেকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে চাপ বা প্রস্তাব দেওয়া হয়নি। হাসনাতের দেয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আমরাই সেনা প্রধানের সঙ্গে দেখা করেছি, আমাদেরকে ডেকে নেওয়া হয়নি। হাসনাতের ফেসবুক পোস্টের মাধ্যমে সেনাবাহিনী ও আওয়ামী লীগ ঘিরে যেসব বক্তব্য উঠে এসেছে তা আমার কাছে সমীচীন মনে হয়নি। এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ তার ফেসবুকে লেখেন, হয় হাসনাত নয় সার্জিস, দুজনের কোনো একজন মিথ্যা বলছেন। এদিকে এনসিপি শ্রমিক উইংয়ের সমন্বয় কমিটি গঠনের সংবাদ সম্মেলনে হাসনাতের দেয়া পোস্ট নিয়ে অবস্থান ব্যাখ্যা করেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, সেনা অঙ্গনে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। সেই জায়গা থেকে যে বিষয়টি আমরা স্পষ্টত করতে চাই, কিন্তু যখন পার্টি গঠন হয়েছে সেই জায়গায় আমি বলেছি যে সব মিটিং অথবা জনগণের সামনে যখন বলবে সেখানে যার অপর পক্ষ রয়েছে তারও একটি কনসেন্টের বিষয় থাকে। সেই জায়গা থেকে আমি শিষ্টাচার বহির্ভূত বলেছি। দলের অভ্যন্তরীণ বোঝাপড়া নিয়ে কথা বলেন এনসিপির এই নেতা। জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাঝে কোনো গুরুত্ব বা কোনো বোঝাপড়ার জায়গায় ঘাটতি নেই। তবে আপনারা জানেন যে একটি বিশাল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা দুইটা আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে। তো সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে দেশবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি আইএসপিআর। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি। গেল 18 মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইসাম দিলিসকে হত্যা করে দখলদাররা। এরপর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস ইসমাইল বারহুমের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতে ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। হামাসের রাজনৈতিক ব্যুরোর দ্বিতীয় সদস্য সালাহ আল বারদাউলকে হত্যার কয়েক ঘন্টা পরেই ইসমাইল বারহুমকে হত্যা করা হয়।
স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর গুলশানে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় একাধিক নারী কর্মীকে আটক করা হয়। রোববার মধ্যরাতে গুলশান 1-এর RM সেন্টারে অবস্থিত একটি স্পা সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানায় র্যাব। এ সময় ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপ পরিচালনার বিভিন্ন আলামতও জব্দ করা হয়। আটক করা হয় সেখানে আসা সেবা গ্রহীতাদেরও। অভিযানের বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো কথা বলেনি কেউ। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সিলা এলাকার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। তবে ভোলা নদীতে ভাটা থাকায় পানি সরবরাহে বেগ পেতে হচ্ছে। এছাড়া পানির উৎস দূরে থাকায় সময়ও লাগছে। এদিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা জানান, রাত 8:30টার পর সুন্দরবনে নতুন করে আগুন লাগা এলাকায় পানি দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস ও বন বিভাগের স্বেচ্ছাসেবকরা আছেন সেখানে। ভাটার সময় নদীতে পানি শুকিয়ে যায়, ফলে বেশ দুর্ভোগ পোহাতে হয়। রোববার সকাল 10:30টার দিকে গুলশাখালীর সিলা এলাকায় নতুন করে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। বন বিভাগে খবর দেওয়া হলে তারা আগুন নেভানোর কাজ শুরু করেন। ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যায় কোনো মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেছেন, আরও 4 মামলার তদন্ত শেষ পর্যায়ে, যার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলাটিও রয়েছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা এটি রাজনৈতিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। শাকের আরজু রিপোর্ট। বিগত ফ্যাসিস্ট সরকারের দমন পীড়ন, গুম, খুন, জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে। মামলাগুলোর তদন্ত চলমান। তদন্তে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে। প্রসিকিউশনের আবেদনের এরই মধ্যে 141 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানাভুক্ত 51 জন আসামি গ্রেফতার হয়ে কারাগারেও আছেন। এরই মধ্যে 4টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত শেষ হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যায় এটিই প্রথম কোনো মামলার তদন্ত শেষ হলো। পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল যে ইতিহাসের নির্মমতম ঘটনা, সেটির তদন্ত রিপোর্টটা সমাপ্ত হয়েছে। সেটির ড্রাফট বলা যাবে বা চূড়ান্ত রিপোর্ট যাই বলেন, সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। সামান্য কিছু ঘষা মাজার কাজ বাকি আছে। তার মানে আমরা বলতে পারি যে অন্তত একটা রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছে গেছে। তদন্ত শেষের পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলাটিরও। ঈদের পরপরই আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আমরা আশা করছি এই 4টা বা 5টা মামলার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা তদন্ত রিপোর্ট থাকবে। সেটারও চূড়ান্ত পর্যায়ের ঘষা মাজার কাজ চলছে। ঈদের পর আমরা আশা করছি যে হয়তো তার সেই মামলাটারও তদন্ত রিপোর্ট আমাদের কাছে চলে আসবে। আওয়ামী লীগ দল হিসেবে বিচারের মুখোমুখি হবে কিনা সেটি রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। রাজনৈতিক দলকে বিচারের মুখোমুখি করা যায়, সেই ধরনের এভিডেন্স সাফিসিয়েন্টলি আছে। সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে জানান তাহলে সেটাও করা সম্ভব, বাট এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে আমরা মনে করছি। তদন্ত করে প্রতিবেদন দাখিলের পর এই ট্রাইব্যুনালেই তাদের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছে সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারি দপ্তরে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ, চুয়াডাঙ্গায় বেশিরভাগ মিল বন্ধ, বেকার কয়েকশো শ্রমিক। এদের আগেই খুলবে ঝাওয়েল ফ্লাইওভার, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুর্ভোগ কমার প্রত্যাশা। এবং অবরুদ্ধ গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমি ইসরায়েলের হামলায় নিহত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।